আচ্ছা, এরপরে আমরা দেখব এনজাইমের মধ্যে কি কি কম্পোনেন্ট থাকতে পারে, এনজাইম কি কি কম্পোনেন্ট নিয়ে তৈরি। তো এনজাইমের একটা টাইপ হয় সেটা পুরোপুরি সিম্পল এনজাইম, সিম্পল এনজাইম। তো সিম্পল এনজাইম মানে যে এনজাইমের মধ্যে প্রোটিন ছাড়া অন্য কোনো সাবস্টেন্স আমরা এখানে পাবো না, সেটাকে বলা হবে সিম্পল এনজাইম, মেড আপ অফ অনলি প্রোটিন। অন দ্য আদার হ্যান্ড আমরা এখানে কনজুগেট এনজাইম পাচ্ছি, বা এখানে আমরা হলো এনজাইম পাবো। এই হলো এনজাইমের মধ্যে আবার প্রোটিন নন প্রোটিন বিভিন্ন পার্ট থাকতে পারে। এই কম্পাউন্ড বা কনজুগেট বা হলো এনজাইমের মধ্যে যেটা শুধুমাত্র প্রোটিন নির্মিত, সেই প্রোটিন পার্টটাকে বলা হবে অ্যাপো এনজাইম। ওকে, অনলি প্রোটিন পার্ট। আর অন্যদিকে এর সঙ্গে যে ফ্যাক্টরটা যুক্ত থাকবে এই নন প্রোটিন ফ্যাক্টর, সেই নন প্রোটিন ফ্যাক্টরকে বলা হবে কোফ্যাক্টর। যে কোনো ফ্যাক্টরের সঙ্গে অ্যাটাচ থাকতে পারে সেটাকে বলা হবে কোফ্যাক্টর। ঠিক আছে, নন প্রোটিন। এই নন প্রোটিন কোফ্যাক্টরের মধ্যে আবার আমরা তিনটে ক্যাটাগরি দেখতে পাচ্ছি। কি কি না, একটা হচ্ছে মেটাল অ্যাক্টিভেটর, অন্যদিকে প্রস্থেটিক গ্রুপ, আবার এদিকে পাবো কোএনজাইম। তো মেটাল অ্যাক্টিভেটরের এক্সাম্পল কি হবে? বাইভ্যালেন্ট ক্যাটায়ন Mg2+, Mn2+, ওইদিকে Zn2+, অল আর মেটাল অ্যাক্টিভেটর। প্রস্থেটিক গ্রুপ হচ্ছে ধরো বায়োটিন, পাইরিডক্সাল ফসফেট, তো এগুলো হচ্ছে প্রস্থেটিক গ্রুপ। কোএনজাইমের মধ্যে আমরা NAD, FAD, NADP, FMN, ঠিক আছে, এরকম বিভিন্ন সাবস্টেন্স রয়েছে, নন প্রোটিন সাবস্টেন্স, যেগুলোকে আমরা কোএনজাইম হিসেবে পাচ্ছি। তো সবাই তো মোটামুটি অ্যাপো এনজাইমের সঙ্গে অ্যাটাচ থাকছে। তো এরা অ্যাকচুয়ালি কীরকমভাবে থাকছে, কতটা টাইট থাকছে বা কোনটা লুজ থাকছে, তার উপর ভিত্তি করে কিন্তু এদেরকে আলাদা আলাদা ক্যাটাগরাইজ করা হয়েছে। যেরকম মেটাল অ্যাক্টিভেটর কিন্তু কোনো কোভ্যালেন্ট বন্ড করে থাকে না, লুজলি বাউন্ড। তো আমরা এখানে বলতে পারি মেটাল অ্যাক্টিভেটর লুজলি বাউন্ড উইথ দ্য অ্যাপো এনজাইম। অন্যদিকে প্রস্থেটিক গ্রুপ তারা কিন্তু আবার টাইটলি কোভ্যালেন্ট বন্ড করে থাকে। তাহলে প্রস্থেটিক গ্রুপ টাইটলি বাউন্ড করছে, এবং এটা হয় কি অর্গানিক। আর পুরোপুরি ইনঅর্গানিক হচ্ছে কোনটা? এই মেটাল অ্যাক্টিভেটরগুলো ইনঅর্গানিক। আবার কোএনজাইম মে বি অর্গানিক অর ইনঅর্গানিক, বোথ হতে পারে। আর এদের বাইন্ডিং প্যাটার্নটাও টাইটলি হবে। তো এই গেল কম্পোনেন্টস অফ এনজাইম। তো ধরো মেটাল অ্যাক্টিভেটর বা এই কম্পোনেন্টগুলো, আমি একটা মেটাল অ্যাক্টিভেটরের কথাই বলছি এবং একটা এক্সাম্পল দিচ্ছি, যেরকম হেক্সোকাইনেজ। এই হেক্সোকাইনেজ এনজাইমটার কাইনেজের মেন কাজ হচ্ছে ফসফোরাইলেশন করা। তো হেক্সোকাইনেজও তাই করবে, ফসফোরাইলেট করবে। আমরা দেখেছি যে হেক্সোকাইনেজ গ্লুকোজকে যদি বাইন্ড করে, তাহলে গ্লুকোজকে বাইন্ড করলে হেক্সোকাইনেজ গ্লুকোজের একটু চেঞ্জ করে দেয়, সেখানে ফসফেট অ্যাড করে দেয়, নাম হয়ে যায় গ্লুকোজ 6-ফসফেট, গ্লাইকোলাইসিসের ফার্স্ট স্টেপ। এটা আমরা দেখেছি। তো এই হেক্সোকাইনেজ গ্লুকোজকে বাইন্ড করার সময় যেটা হয়, এর সঙ্গে আরেকটাকে তো বাইন্ড করে, ফসফোরাইলেশনের জন্য ফসফেটটাকে বাইন্ড করে। তো যে ফসফেটটা আসছে, সেই ফসফেটের যে নেট নেগেটিভ চার্জ, এই চার্জটাকে কিন্তু শিল্ড করা দরকার। এই নেট নেগেটিভ চার্জটাকে শিল্ড করলে ইজিলি কিন্তু এই গ্লুকোজের সঙ্গে নিউক্লিওফিলিক অ্যাটাক করতে পারবে। বোঝা গেছে? তো এর যে নেগেটিভ চার্জ, সেটাকে শিল্ড করবে কে? বাইভ্যালেন্ট ক্যাটায়ন Mg2+, শিল্ড করে এই গ্লুকোজের সঙ্গে যে নিউক্লিওফিলিক অ্যাটাক, নিউক্লিওফাইল বা নিউক্লিওফিলিক অ্যাটাক মানে হচ্ছে ধরো ফসফোরাইলেশন হচ্ছে,
বা এস্টারিফিকেশনে ফসফোএস্টার বন্ড হচ্ছে। তো এখানে যে ওএইচ গ্রুপটা, সেই ওএইচ গ্রুপটার প্রতি এটাকে পুরোপুরি একদম এক্সপোজ করে দেওয়া এবং যেখানে নিউক্লিওফিলিক অ্যাটাকের জন্য হেল্প করে দেওয়া, এই কাজটা কিন্তু করবে কে না বাইভ্যালেন্ট ক্যাটন হিসেবে ম্যাগনেসিয়াম। এবং ম্যাগনেসিয়াম যখন বাইন্ড করবে তখন এই এনজাইমের যে দুটো ডোমেন, ধরো এটা এনজাইম, তো আপার লিপ লোয়ার লিপ এরকম দুখানা অংশ দেখতে পাওয়া যাচ্ছে অ্যাক্টিভ সাইডের। এই অ্যাক্টিভ সাইডে যে দুটো ডোমেন, সেই ডোমেন দুটো যখন একদিকে পাবে গ্লুকোজ, একদিকে ফসফেট এটিপি, সেই এটিপি থেকে ফসফেট নেবে, নিয়ে তারা একটা ক্লোজ প্রক্সিমিটিতে তাদেরকে ফিট করতে হবে, মানে ইনডিউস ফিট করা যেটা, সেই ফিট করতে হবে। তো এই ফিট বা টাইটনেসটা তৈরি করছে কিভাবে না, উপরের দিকে যে ডোমেনটা ছিল এবং নিচের দিকে ডোমেন, তারা দু সাইড থেকেই 8 অ্যাংস্ট্রম করে তারা সরে আসবে। 8 অ্যাংস্ট্রম করে তারা যদি সরে আসে তাহলে কি করবে, যে সাবস্ট্রেটটা তাকে ঠিকঠাকভাবে গ্র্যাব করতে পারবে, ঠিকঠাকভাবে বাইন্ড করাতে পারবে এবং তৈরি করবে এনজাইম সাবস্ট্রেট কমপ্লেক্স। বোঝা গেছে? এবং তারপর তৈরি করবে এনজাইম প্লাস প্রোডাক্ট। তো এই জন্যই মেটাল অ্যাক্টিভেটারগুলো কিন্তু এনজাইমের ফাংশনটাকে আরও এনহ্যান্স করতে সাহায্য করে। বোঝা গেছে? এইগুলো ছিল কম্পোনেন্ট অফ এনজাইম। এরপর আমরা ক্লাসিফিকেশন দেখব, এনজাইম ক্লাসিফিকেশন। প্রথমে দ্য সাইট অফ অ্যাকশনের উপর ভিত্তি করে, দ্য সাইট অ্যাকর্ডিং টু দ্য সাইট অফ অ্যাকশন, এনজাইমকে দুটো ভাগে ভাগ করা যায়। কি কি না, একটাকে আমরা বলছি এন্ডো এনজাইম আর একটাকে এক্সো এনজাইম। এন্ডো এনজাইম এবং এক্সো এনজাইম। সাইট অফ অ্যাকশন মানে কোথায় কাজ করছে, সেলের ভেতরে না সেলের বাইরে। যদি সেলের ভেতরে হয় তাহলে এন্ডো এনজাইম, সেলের যদি বাইরে হয় তাহলে হবে এক্সো এনজাইম। তো এটার জন্য কি আমরা বই ঘেটে কোথায় কি উদাহরণ রয়েছে খুঁজবো নাকি? কখনোই না। আমরা কনসেপ্ট দিয়ে ভাববো যে আমরা যে মেটাবলিজম বললাম যে পড়ে আসতে হবে আগে, মেটাবলিজম যে পড়েছি তার মধ্যে কোন কোন স্টেপগুলো সেলের সাইটোসল বা মাইটোকন্ড্রিয়া কোনগুলো সেলের ভেতরে হয়, তখন অনেক উদাহরণ কিন্তু মনে পড়ে যাবে। কারণ গ্লাইকোলাইসিস কোথায় হচ্ছে না সাইটোসলিক ফ্র্যাকশন অফ দ্য সেল, বিটা অক্সিডেশন অফ ফ্যাটি অ্যাসিড মাইটোকন্ড্রিয়াল পোর্শন অফ দ্য সেল। তাই জন্য আমরা আগে মেটাবলিজম পড়া থাকলে সব এনজাইমের কিন্তু নামগুলো সম্পর্কে জানা হয়ে যাবে, তাদের রোলগুলো বা ক্যাটালাইসিসগুলো সম্পর্কে জানা হয়ে যাবে। তো তাই জন্য আমরা গ্লাইকোলাইসিসের যে কোনো একটা এনজাইমকে উঠিয়ে এক্সাম্পল দিয়ে দিতে পারি, বা বিটা অক্সিডেশনে দিয়ে দিতে পারি, ডিঅ্যামাইনেশন ট্রান্সঅ্যামাইনেশনে দিয়ে দিতে পারি। মোটামুটি যে কোনো একটা সেলের মধ্যে যে রিয়াকশন হয় বা ইন্ট্রাসেলুলার রিয়াকশন, তার যে কোনো এনজাইমকে তুলে দিয়ে দিতে পারি। ঠিক আছে? ডিহাইড্রোজেনেসকে দিয়ে দিতে পারি। তাহলে এখানে আমরা দিলাম এক্সোকাইনেজ বা আইস ফসফোফ্রুক্টোকাইনেজ, বিভিন্ন রকমের কাইনেজ হয়। ঠিক আছে? তারপর গ্লুকোজ, এখানে গ্লিসারালডিহাইড ডিহাইড্রোজেনেস। ঠিক আছে? তারপর হচ্ছে পাইরুভেট কাইনেজ, সবাই কিন্তু ওই সাইটোসলের মধ্যেই হয়। ঠিক আছে? বিটা কিটো অ্যাসাইল কোয়ে, সেখান থেকে যে বিটা অক্সিডেশনের একটা এনজাইম, সেখান থেকে তুলে দিয়ে দিতে পারি। তো মোটামুটি যে কোনো এনজাইম আমরা ইউজ করতে পারি। আর অন্যদিকে এক্সো এনজাইম মানে যেটা সেলের বাইরে হচ্ছে, তার ক্রিয়াটা বা অ্যাকশনটা সেলের বাইরের দিকে হয়। তো এরকম এনজাইমও কিন্তু আমরা ভালো করে ভাববো যে এটা যদি মেটাবলিজম থেকে আমি চালিয়ে দিতে পারি, এটা ডাইজেশন থেকে চালিয়ে দেবো। তাহলে মেটাবলিজম মানে কি, ওই ডাইজেশন হওয়ার পর যে স্মলেস্ট ইউনিটগুলো তৈরি হলো সেগুলোকে তো সেল অ্যাবজর্ব করে নিল। এবার সেলের মধ্যে গিয়ে বাকি কাজটা হবে, মেটাবলিক রিয়াকশানটা হবে, ওই তার মধ্যে থাকা স্ট্যাটিক এনার্জিটাকে কাইনেটিক এনার্জিতে কনভার্ট করবে। কিন্তু সেলের বাইরে যেগুলো হলো, অর্থাৎ এই আমাদের ইন্টেস্টাইনাল লুমেন, আমাদের স্টমাক, আমাদের জিআই ট্র্যাক্ট, এই যে আমাদের যেগুলো স্পেস, ওপেন স্পেস, এই ধরো টোটালটা হচ্ছে জিআই ট্র্যাক্ট, এলিমেন্টারি ক্যানাল, তার লুমেনের মধ্যে, এই লুমেনের মধ্যে যে সমস্ত রিয়াকশানগুলো হয় অর্থাৎ কেমিক্যাল ডাইজেশন হয়, সেগুলো তো সব এনজাইমেটিক প্রসেস, ইজন্ট ইট? তাহলে সেখান থেকেও কিন্তু আমরা একটা এনজাইম তুলে এক্সাম্পল দিয়েই দিতে পারি। ফর এক্সাম্পল পেপসিন, কেউ বলবে স্যার ট্রিপসিন, অবশ্যই হবে কাইমোট্রিপসিন। ঠিক আছে? আলফা অ্যামাইলেজ, প্যানক্রিয়েটিক আলফা অ্যামাইলেজ, হোয়াট এভার ইউ ক্যান সে। তো এইগুলো গেল এক্সো এনজাইম। কিন্তু আর একটা কথাও আমরা বলতে পারি যে হতে পারে এটা এন্ডো এনজাইম বা এক্সো এনজাইম, বাট both are formed in cell, both are formed inside the cell,
বোথ আর ফর্মড ইনসাইড দ্য সেল। ধরো প্যানক্রিয়াটিক অ্যাসিনার সেল, সেই প্যানক্রিয়াটিক অ্যাসিনার সেলের মধ্যেই কিন্তু এনজাইমগুলো তৈরি হবে। ধরো এখান থেকে এমআরএনএ বেরোলো, ইন্ডোপ্লাজমিক রেটিকুলাম, সেখানে গিয়ে ট্রান্সলেশন হলো, সেখান থেকে গলগি বডির মধ্যে প্রোটিন শর্টিং মেকানিজমগুলো হলো, গ্লাইকোসাইলেশন যা যা দরকার হলো, হওয়ার পর সেটার ট্রান্সপোর্ট হলো, একটা এন্ডোজোম করলো, ভেসিকেল ট্রাফিকিং করে কোথায় ফিউজ করলো না একদম মেমব্রেনে, এবং সেখান থেকে গিয়ে বাইরের দিকে এক্সোসাইটোসিস হলো। তার মানে এই সেলের মধ্যে কিন্তু তৈরি হয়েছে, প্যাকেজিং হয়েছে, সব কিছু সেলের মধ্যে হয়েছে, মডিফিকেশন, কিন্তু সিক্রেশনটা হয়েছে আউটসাইড অফ দ্য সেল। তো এই জন্যই আমরা বলতে পারি এখানে ও হবে, এন্ডো এনজাইম বা এক্সো এনজাইম যাই হোক না কেন, তারা মোটামুটি সেলের মধ্যেই তৈরি, সবাই সেলের মধ্যেই তৈরি হয়। ঠিক আছে, এরপর কিছু ফ্যাক্টরস যেগুলো এনজাইমেটিক রিয়াকশানটাকে ইনক্রিজ বা ডিক্রিজ করতে পারে, বা এনজাইমটাকে কখনো তার অ্যাক্টিভিটিটাকে পারফেক্ট বা ইমপারফেক্ট করে দিতে পারে। যেরকম টেম্পারেচার একটা ফ্যাক্টর, পিএইচ একটা ফ্যাক্টর। তো টেম্পারেচার ক্ষেত্রে ধরো একটা রেঞ্জ থাকে 20 to 40, ধরো 25 to 40 ডিগ্রি সেলসিয়াস, এই রেঞ্জটাকে বলা হচ্ছে অপটিমাম। এর মধ্যে এনজাইমেটিক রিয়াকশান সব থেকে বেশি 0 ডিগ্রি এবং তার আশেপাশে সব থেকে কম 100 ডিগ্রির আশেপাশে, সেখানেও কিন্তু কম। তাহলে আমরা যত টেম্পারেচারটা দেখবো এখানে, সেই টেম্পারেচারের যে রেঞ্জের মধ্যে সব থেকে অ্যাক্টিভিটি বেশি হয় সেটাকে বলা হবে অপটিমাম টেম্পারেচার, দ্যাটস রিকোয়ার্ড ফর দ্য প্রপার অ্যাক্টিভিটি অফ দ্য এনজাইম। ওকে, নেক্সট পিএইচ। এই পিএইচ আবার ভ্যারিয়েবল, কারণ কিছু এনজাইম থাকে তারা অ্যাসিডিক পিএইচে কাজ করে, ওরা বলেই রেখেছে অ্যাসিড না পেলে কাজ করবো না, স্ট্রাইক করেছে। যেরকম ওই লাইসোসোমাল যে এনজাইমগুলো থাকে ওদের নামের আগেই ব্যবহার করা হয় অ্যাসিড হাইড্রোলেজেস, অর্থাৎ অ্যাসিডিটি না পেলে ওরা কাজ করবে না। আবার অন্যদিকে ট্রিপসিন, ওরা আবার কখনোই দেখবি না কোনো ট্রিপসিন যে স্টমাকের মধ্যে কাজ করছে, তারা কি করছে, তারা সবসময় ইন্টেস্টাইনের ওপরে কাজ করছে, কারণ ইন্টেস্টাইনের মধ্যে এনভায়রনমেন্টটা কিন্তু আর অ্যাসিডিক নয়, সেখানে ক্ষারীয়। তাহলে এইরকমভাবে কিছু কিছু এনজাইম থাকবে, যেরকম পেপসিন, এই পেপসিনের জন্য কিন্তু মোটামুটি পিএইচটা হচ্ছে 1.5 to 3.2 এরকম একটা রেঞ্জ দরকার হয়। ওইদিকে ট্রিপসিন, এই ট্রিপসিনের জন্য 7.9 to 9.3 সামথিং এরকম একটা রেঞ্জ দরকার হয়। অর্থাৎ তারা অ্যালকালাইন পিএইচ তাতে ফাংশনাল, আর এরা অ্যাসিডিক পিএইচ তাতে ফাংশনাল। বোঝা গেছে? তো এইরকম কিছু ইনফ্লুয়েন্সার থাকে যেগুলো এনজাইমেটিক রিয়াকশানটাকে স্লো ডাউন করছে, অ্যাক্টিভ করছে, অর্থাৎ ইনফ্লুয়েন্স করছে। এছাড়াও সাবস্ট্রেট কনসেন্ট্রেশন যত বেশি তত রেট অফ রিয়াকশান বেশি। এই ধরো কিছু এনজাইম রয়েছে, 5টা এনজাইম, আমি একটা সাবস্ট্রেট ইউজ করছি, আস্তে আস্তে গ্রাফটা উঠছে, 2টো করছি আরও উঠছে, 3টে 4টে 5টা করলাম, স্যাচুরেটেড। ঠিক আছে, তার মানে এই যে স্যাচুরেটেড হয়ে গেল এটা ম্যাক্সিমাম, অর্থাৎ টোটাল এনজাইমটাই কিন্তু ক্যাটালাইজড হয়ে গেছে। তো এই যে সাবস্ট্রেট কনসেন্ট্রেশন বাড়ানোর সাথে সাথে কি হচ্ছে, এই এনজাইমেটিক রিয়াকশানটাও আস্তে আস্তে বাড়ছে, এবং আলটিমেটলি যখন এনজাইমগুলো স্যাচুরেটেড হয়ে যাচ্ছে তখন এই গ্রাফটাও স্টেবিলাইজড হয়ে যাচ্ছে। ঠিক আছে, এইগুলো গেল বিভিন্ন রকম ফ্যাক্টরস ইনফ্লুয়েন্স দ্য এনজাইমেটিক অ্যাক্টিভিটি। আর অনেক ফ্যাক্টরস রয়েছে, এনসিআরটি ফলো করতে পারো, এছাড়াও বিভিন্ন রাইটারের বই আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো, সেগুলো ফলো করতে পারো, অনেক কিছু জানতে পারবে। Now let's focus into classification. ক্লাসিফিকেশন অফ এনজাইম, এনজাইমের ক্লাসিফিকেশন করতে হবে। এই 6টা ক্লাসকে ভালো করে মাথায় রাখতে হবে, টোটাল 6টা ক্লাস, সেটাকে ভালো করে মাথায় রাখতে হবে। কি কি না, প্রথম যেটা রয়েছে অক্সিডো রিডাকটেজ, এই সাফিক্সে কি রয়েছে, এস কথাটা রয়েছে। ম্যাক্সিমাম এনজাইম যেগুলো তাদের নোমেনক্লেচার তোমরা বই থেকে দেখে নেবে, সেখানে কি হয়, তার কি ধরনের ক্যাটালাইটিক রিয়াকশান করছে তারপরে এস থাকে, কোন ধরনের সাবস্ট্রেটের উপর কাজ করছে তার সাফিক্সে একটা এস কথাটা থাকবে। ঠিক আছে, এবং এই যে নোমেনক্লেচার প্যাটার্ন এটা ডিসকভার হওয়ার আগে তখন যেই সব এনজাইমগুলো হয়েছিল তাদের ক্ষেত্রে এটা অ্যাপ্লিকেবল নয়, যেরকম ট্রিপসিন, কাইমোট্রিপসিন, এদের ক্ষেত্রে কিন্তু এটা অ্যাপ্লিকেবল নয়। কিন্তু পরে যখন এই প্যাটার্নটা ডিসকভার হলো তারপর থেকে
কি ধরনের রিয়াকশান, কি ধরনের সাবস্ট্রেট, এগুলোর ওপর ভিত্তি করে এরকম এস কথাটা ইউজ করা হয়। যেরকম আমি একটা উদাহরণ হিসেবে বলতে পারি যে মল্টোজ, এই মল্টোজকে যে গ্লুকোজে ভেঙে দিচ্ছে তার নাম হচ্ছে মল্টেজ। তাহলে এখানে ডিপেন্ডিং অন দ্য টাইপ অফ সাবস্ট্রেট, দ্য নেম অফ সাবস্ট্রেট, এনজাইমের নেম হচ্ছে শুধুমাত্র সাফিক্সে এস। বোঝা গেছে? তো অক্সিডো রিডাকটেজ, এটার উদাহরণ কি আমরা বই থেকে খুঁজবো? কোথায় অক্সিডো রিডাকটেজ, কি এক্সাম্পল দেওয়া যায়? মোটেই না। আমরা মেটাবলিজম পড়ে এসেছি, আর সেখানে দেখেছিলাম কোথায় রেডক্স রিয়াকশন হচ্ছে, অক্সিডেশন হচ্ছে কোথায়। যেরকম পাইরুভিক অ্যাসিড বা পাইরুভেট, এখান থেকে ল্যাকটিক অ্যাসিড তৈরি হচ্ছে বা ল্যাকটেট তৈরি হচ্ছে, এবং এই যে এখান থেকে এটা অক্সিডাইজড হচ্ছে এবং তার ফলে এখানে আর একটা জিনিস হচ্ছে এনএডি, সেটা এই বেরিয়ে যাওয়া হাইড্রোজেনটা যে দুটো বেরিয়ে যাচ্ছে সেটাকে রিসিভ করে NaDH প্লাস H প্লাস। আরও এক্সাম্পল দিতে পারবো যে এর উল্টো দিকে যখন ল্যাকটিক অ্যাসিড থেকে আবার রিডিউসড হবে তখন আবার NaDH প্লাস H প্লাস NADতে অক্সিডাইজড হবে। বোঝা গেছে? এটা কাপল রিয়াকশন, রেডক্স রিয়াকশন। গ্লিসারলডিহাইড 3 ফসফেট 1,3 বিসফসফোগ্লিসারেট, ঠিক আছে? তো সেখানেও কিন্তু একটা কি হয়েছিল? অক্সিডেশন হয়েছিল। তো এই অক্সিডেশনগুলো মনে রাখার জন্য একটা টেকনিক রয়েছে, মানে কোনটার পর কে অক্সিডাইজড হচ্ছে তার জন্য এটা একটু ফলো করবে। যেরকম হাইড্রোকার্বন, এই হাইড্রোকার্বন অক্সিডাইজড হলে কি তৈরি করবে? অ্যালকোহল বা হাইড্রক্সিল। এটা যদি অক্সিডাইজড হয় তাহলে কি তৈরি করবে? অ্যালডিহাইড অথবা কিটোন, ঠিক আছে? অ্যালডিহাইড অথবা কিটোন। এটা যদি অক্সিডাইজড হয় তাহলে কি তৈরি হবে? তাহলে কার্বক্সিল তৈরি করবে। আর এটা অক্সিডাইজড হলে কার্বন ডাইঅক্সাইড। তাহলে এই দিকে ডান দিকে যত যাবে তত হচ্ছে অক্সিডেশন, আর এই দিকে যত আসবে তত হবে রিডাকশন। তারপরে আমরা বলতে পারি হাইড্রোকার্বন অক্সিডাইজ টু ফর্ম অ্যালকোহল or হাইড্রক্সিল or অ্যালকোহল অক্সিডাইজ টু ফর্ম অ্যালডিহাইড or কিটোন। তাহলে গ্লিসারালডিহাইড একটা অ্যালডিহাইড, সেটা কি করছে? গ্লিসারেট বা গ্লিসারিক অ্যাসিড, তার মানে সেটা কার্বক্সিল গ্রুপ রয়েছে, তাহলে অক্সিডাইজড হয়ে কার্বক্সিল তৈরি করছে। তারপর COOH অক্সিডাইজ টু ফর্ম কার্বন ডাইঅক্সাইড। উল্টো দিকে ভাইস ভার্সা, COOH রিডিউস টু ফর্ম কিটো or aldehyde or ketone oxidized to form reduced to form alcohol reduced to form hydrocarbon। তো এইভাবে আমরা মনে রাখতে পারি। তো পাইরুভিক অ্যাসিড হলো গ্লিসারলডিহাইড 3 ফসফেট থেকে 1,3 বিসফসফোগ্লিসারেট, এই কনভার্সনও দিতে পারো। এরপর যেটা বলবো সেটা হচ্ছে ট্রান্সফারেজ। এই ট্রান্সফারেজ মানে হচ্ছে যে ট্রান্সফার করবে, অর্থাৎ এই গ্রুপটা থেকে নিয়ে আমি এটার উপর ট্রান্সফার করে দিলাম, একটা নতুন বৈশিষ্ট্য, এরকম দুমুখ পেন তৈরি হয়ে গেল। তার মানে এই যে আমি ট্রান্সফার করলাম, এটা থেকে নিয়ে এটার মধ্যে বসিয়ে দিলাম, এইটাকেই বলা হচ্ছে কি? ট্রান্সফারেজ অ্যাক্টিভিটি বা ট্রান্সফার করছে। যেরকম এটিপি থেকে ফসফেটকে যদি ট্রান্সফার করে, এখান থেকে ফসফেটকে যদি বার করে নেয়, তাহলে কোনো একটা টার্গেট সাবস্ট্রেটকে ফসফোরাইলেশন করা যাবে। তাহলে এখানে আমি হেক্সোকাইনেজের এক্সাম্পলটা দিতে পারি। হেক্সোকাইনেজ কি করছে? একটা ট্রান্সফারেজ অ্যাক্টিভিটি করছে। হেক্সোকাইনেজ গ্লুকোজ থেকে গ্লুকোজ 6 ফসফেট তৈরি করছে। ক্লিয়ার? হাইড্রোলেজ নামের মধ্যেই রয়েছে, হাইড্রোলেজ হাইড্রোলাইসিস করছে, ক্যাটালাইসিস দ্য হাইড্রোলাইসিস রিয়াকশন, হাইড্রোলাইসিস অর্থাৎ আর্দ্র বিশ্লেষণ। তাহলে কীরকম হয় সেই আর্দ্র বিশ্লেষণ? না, যদি লাইপেজ থাকে সেই লাইপেজটা লিপিডকে ডিগ্রেড করবে, প্রোটিয়েজ প্রোটিনকে ডিগ্রেড করে দেবে, লাইপেজকে ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারলে ভেঙে দেবে। বোঝা গেছে? হাইড্রোলেজ হলো ট্রান্সফারেজ, হাইড্রোলেজ। এরপর কি হচ্ছে? 1, 2, 3 লাইয়েজ। লাইয়েজের কাজ হচ্ছে স্প্লিটিং করা। এখানেও কিন্তু একটা স্প্লিটিং ফেজ রয়েছে, যেখানে একটা কম্পোনেন্ট থেকে আর একটা কম্পোনেন্টকে স্প্লিট করে দেবে। যেরকম যদি আমরা দেখি হিস্টিডিন, এই হিস্টিডিন থেকে হিস্টামিন এবং কার্বন ডাইঅক্সাইড হয়ে যাচ্ছে, অর্থাৎ হিস্টিডিনকে যদি স্প্লিট করা হয় তাহলে হিস্টামিন এবং কার্বন ডাইঅক্সাইড আলাদা হয়ে যায়। ঠিক আছে? তাহলে এখানে এই লাইয়েজটাকে, মানে হিস্টিডিন ডিকার্বক্সিলেজ যে এনজাইমটা এই লাইসিসটা করছে, তাকে আমরা কি বলতে পারি? লাইয়েজ টাইপ অফ এনজাইম। তাহলে এক্সাম্পল কি দেবো? হিস্টিডিন
তার উপরে কাজ করছে হিস্টিডিন ডি কার্বক্সিলেজ। কি বললাম? হিস্টিডিন ডি কার্বক্সিলেজ। এই নামের মধ্যেই বুঝতে পারছো সবাই যে হিস্টিডিনের ডিকার্বক্সিলেশন করা মানে কার্বন ডাইঅক্সাইডকে বার করে দেওয়া। তাহলে কার্বন ডাইঅক্সাইড বেরিয়ে গেলে এদিকে থাকবে হিস্টামিন প্লাস কার্বন ডাইঅক্সাইড। ঠিক আছে, তাহলে হিস্টিডিন ডিকার্বক্সিলেজের কাজ হচ্ছে স্প্লিট করে দেওয়া, দুটোর মাঝখানে যে বন্ড আছে সেটাকে ব্রেক করে দেওয়া। ঠিক আছে, এরপর লাইগেজের কাজ হচ্ছে এর পুরো অপোজিট। লাইগেশন মানে কি? জুড়ে দেওয়া। অর্থাৎ আমি এখানে ডিকার্বক্সিলেশন করে আলাদা করে দিয়েছি, তাহলে যদি কার্বক্সিলেশন করি সেটা আবার কি হয়ে যাবে? তাহলে আবার কিন্তু কার্বক্সিলেশন করলে জুড়ে যাবে। যেরকম পাইরুভেটের সঙ্গে যদি কার্বন ডাইঅক্সাইড যুক্ত হয় তাহলে কি হবে? অক্সালো অ্যাসিটেট তৈরি হয়ে যাবে। পাইরুভেটের সঙ্গে যদি কার্বন ডাইঅক্সাইড তৈরি হয় তাহলে সেটা অক্সালো অ্যাসিটেটে তৈরি হবে। তাহলে এখানে আমরা পাইরুভেট কার্বক্সিলেজ উদাহরণ রাখতে পারি। পাইরুভেট তার সঙ্গে কার্বন ডাইঅক্সাইডকে যুক্ত করতে হবে, আগেরটা যেরকম কার্বন ডাইঅক্সাইড বার করে দিচ্ছে এবার যুক্ত করবে। তাহলে এখানে পাইরুভেটের কার্বক্সিলেশন হচ্ছে, এই জন্য পাইরুভেট কার্বক্সিলেজ। তাহলে কি তৈরি হচ্ছে এখান থেকে? অক্সালো অ্যাসিটেট। ঠিক আছে, তো এই এনজাইমটাকে আমরা বলছি লাইগেশন করছে, ওই জন্য লাইগেজ। তাহলে টোটাল গেল 1 2 3 4 5। আর একটা এনজাইম বলবো, তার নাম হচ্ছে আইসোমারাইজেশন করছে, আইসোমারেজ। এরও এনজাইমের উদাহরণ কিন্তু অনেক রয়েছে। আমরা আবার চলে যাই গ্লাইকোলাইসিসে। ওখানে দেখো গ্লাইকোলাইসিসে গ্লুকোজ 6 ফসফেট, সেখান থেকে ফ্রুক্টোজ 6 ফসফেট হয়ে গেল, গ্লুকোজ 6 ফসফেট থেকে ফ্রুক্টোজ 6 ফসফেট হয়ে গেল। তাহলে এখানে আইসোমারেজটা কি করছে? ফসফো হেক্সো আইসোমারেজ, এটা কি করছে? গ্লুকোজ 6 ফসফেটকে ফ্রুক্টোজ 6 ফসফেটে পরিণত করছে। গ্লুকোজ 6 ফসফেট একটা অ্যালডোজ সুগার, ফ্রুক্টোজ 6 ফসফেট একটা কিটোজ সুগার। তাহলে একটা আর একটা আইসোমেরিক ফর্ম আইসোমারাইজেশন করছে। তো এই 6খানা টাইপের এনজাইম তোমাদেরকে মনে রাখতে হবে উইথ প্রপার এক্সাম্পল। আর এক্সাম্পলের জন্য বইয়ের দিকে তাকিয়ে মুখস্থ করে কোনো লাভ নেই। তার জন্য কি করব? আমরা আগে মেটাবলিজম পড়ে আসবো, তাহলে কিন্তু উদাহরণ এমনি বেরিয়ে যাবে। ঠিক আছে, তো থ্যাংক ইউ। আশা করি এই ভিডিওটা সবার ভালো লেগেছে এবং বুঝতে পেরেছো, বেসিক কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে। তো এনজাইম রিলেটেড আরও টপিকস আমরা ডিসকাস করব আপকামিং ভিডিওসে, এবং সেখানে এনজাইম কাইনেটিক্স নিয়ে আলোচনা করা হবে, এবং সেশনের শেষে আমরা একটা এমসিকিউ সেশন রাখবো। ঠিক আছে, তো ভালো থেকো সবাই, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং অনেক 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 শেয়ার করো। ঠিক আছে, থ্যাংক ইউ।